আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েক মাসে নিশ্চয়ই আপনাদের কানেও এসেছে যে অনেকেই বলছিলেন যে ঢাকা শহর সহ বাংলাদেশের সকল শহরেই একটা জনসংখ্যার এক রকমের স্ফুরণ হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যেহেতু কেউ এলাকায় থাকতে পারছেন না, তাদের একটা বিশাল সংখ্যক বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছেন। কাজেই নতুন জনসংখ্যা বাংলাদেশের বিভিন্ন শহর, ছোট শহর, বড় শহরে যে বা বিভিন্ন অঞ্চলে যে দেখা যাচ্ছিল, সেটার এমন একটা ব্যাখ্যা বেরিয়ে এলেও যে আওয়ামী লীগের লোকজন স্থানান্তরের ফল, সেটা এখন বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামীর একটা দলীয় সিদ্ধান্ত এর পেছনে কাজ করেছে। বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। বলা হচ্ছিল কদিন ধরেই যে এই ঘোষণাটা আসাই শুধু বাকি, আসলে দু দলের মধ্যে সমঝোতা হয়ে গেছে। সমঝোতা হয়েছে আসলে জামায়াতে ইসলামী সহ যে 8 দল গত কয়েক মাস ধরেই আন্দোলনে রাজপথে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছিল, একসঙ্গে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন পরিচালনা করছিল এবং যারা একত্রে নির্বাচনে যাবে এমন একটা খবর ছিল, তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এবং কর্নেল অলি আহমেদের এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তার মানে এখন জামায়াতে ইসলামীর সঙ্গে মোট 10টি দলের একটা জোট হয়েছে এবং জামায়াতে ইসলামী বলেছে যে তাদের জোটে যোগ দিতে আরো আগ্রহী দল এই শেষ মুহূর্তে আসায় এখন আসন সংকটের কারণে তাদের পক্ষে আর কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না। মনে হচ্ছিল তরুণদের দলের একটা বিশেষ ইচ্ছা ছিল কোনোভাবেই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় বা কোনো রকম সমঝোতায় না যেয়ে তাদের একটা আলাদা আইডেন্টিটি বা একটা পরিচিতি তৈরি করার, জামায়াতের গন্ধ বা জামায়াতের যেসব দায়, মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে, যুদ্ধাপরাধের দল হিসেবে, রাজাকারের দল হিসেবে, এসব দায় তারা কিছুতেই নিতে রাজি হচ্ছিল না। তারা নিজেদেরকে একটা মধ্যপন্থার দল হিসেবে দেখাতে চাইছিল। কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শেষ পর্যন্ত নির্বাচনের আগে এক বিস্ময়কর জোট তৈরি করলেন, যে জোট আসলে বিস্ময়কর নানা কারণে। নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি গিয়ে যোগ দিয়েছে সেজন্য শুধু বিস্ময়কর নয়। দেখেন, জামায়াতের আমির একেবারে এবছর জানুয়ারি মাস থেকে যার সঙ্গে জোট করতে প্রথমে লক্ষ্য স্থির করলেন এবং বললেন ইসলামী দলগুলোর সকল ভোট এক বাক্সে আনতে হবে এবং এবারে প্রথমবারের মতো ইসলামপন্থীদের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে, যে বাংলাদেশে কিনা 92-94% মুসলমানের দেশ, সে দেশে কখনো কেন ইসলামপন্থীদের সরকার প্রতিষ্ঠিত হয় নাই। কাজেই সকল ইসলামপন্থী দলের ভোট এক বাক্সে আনতে হবে বলে তিনি জানুয়ারি মাস থেকে যোগাযোগ শুরু করেছিলেন চরমোনাই পীর ফাইজুল করিম সাহেবের সঙ্গে এবং তখন সকলেই বিস্মিত হয়ে বলেছিলেন যে চরমোনাই পীরের সঙ্গে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রধান নেতার সঙ্গে তাদের আকীদায়, তাদের আদর্শে, রাজনৈতিক পন্থায় তাদের যে বিরাট বিভেদ, এবং কখনো চরমোনাই পীর আর জামায়াতে ইসলামীর মধ্যে ঐক্য হতে পারে না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সে ঐক্য সাধন করেছেন। ডাক্তার শফিকুর রহমান ঐক্য সাধন করেছেন যে 8 দলের সঙ্গে তিনি এরই মধ্যে রাজনৈতিক আন্দোলনে ছিলেন। তার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, যিনি কিনা হেফাজতে ইসলামের মহাসচিব, এবং হেফাজতে ইসলামের প্রধান যিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তিনি কিন্তু এখনো বিভিন্ন সভায় সমাবেশে বলে যাচ্ছেন যে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে হেফাজতে ইসলামের রাজনীতিতে যারা জড়িত তাদের যোগ দেওয়া এক রকমের মুনাফিকির মতো হবে। কিন্তু এর পরেও যে এই যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে তিনি পাশে পেলেন, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিনি পাশে পেলেন, সকলে জোটবদ্ধ হয়ে ডাক্তার শফিকুর রহমান যাকে বলছেন সমঝোতার নির্বাচন, এই যে একত্রে তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারলেন, তার পেছনে
ডাক্তার শফিকুর রহমানের এক দুর্দান্ত কৌশল কাজ করেছে, যে কৌশলে এই দলগুলো বুঝেছে যাদের জনবল আছে, বাংলাদেশের যে কোনো আন্দোলনে তারা লোক জড়ো করতে পারে, কিন্তু বাংলাদেশে কটি আসনে তারা শেষ পর্যন্ত আসলে নির্বাচিত হয়ে এসে সংসদে জায়গা করে নিতে পারবেন এই নিয়ে এই সবগুলো দলের দ্বিধা আছে। এদের সকলকে যে ডাক্তার শফিকুর রহমান একত্র করতে পারলেন, এখন গোয়েন্দা তথ্যে সুস্পষ্টভাবে বেরিয়ে আসছে জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল হিসেবে একটা এমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের নির্বাচনে অন্তত 200 আসনে জয়লাভের জন্য, যে এই প্রত্যেকটি দল জানে সংসদে প্রতিনিধিত্ব পেতে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়া, জামায়াতে ইসলামীর সঙ্গে যে কোনো জোটে যাওয়া তাদের জন্য সবচেয়ে লাভজনক হবে এবং তাদেরকে একরকম নিশ্চয়তা দেবে যে তাদের অনেকেই, এই দলগুলোর অনেকেই হয়তো যেসব আসনে জামায়াতে ইসলামী তাদেরকে ছাড় দেবে, এমন অনেক আসনেই হয়তো শেষ পর্যন্ত তারা সংসদে যেতে পারবেন। গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসছে, বিশেষ করে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করছে, তখন বেরিয়ে আসছে যে ঢাকা 15 আসন জামায়াতের আমির যে আসনের থেকে নির্বাচন করবেন, 2018 সালেও তিনি ওই আসন থেকে নির্বাচন করেছিলেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করে 11.5-12% ভোট পেয়েছিলেন। সেই আসনটিতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে আসছে যে ঢাকার 20টি সংসদীয় আসনে প্রত্যেকটি আসনে প্রায় 1 লক্ষ করে নতুন ভোটার যোগ করেছে, মানে প্রায় 20 লাখ ভোটারকে ঢাকায় স্থানান্তরিত করেছে জামায়াতে ইসলামী এই নির্বাচন উপলক্ষে। জামায়াতে ইসলামী একটা সুশৃঙ্খল দল এবং তারা তাদের পুরো রাজনীতিটাই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করে। কাজেই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তারা শুরুতেই কোথায় তাদের কত ভোটার আছে, কারণ জামায়াতে ইসলামীর ভোটার সাধারণত বাড়িতে বসে থাকেন না, মানে নীরব ভোটার নন, তারা সাধারণভাবে রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন। কাজেই ওই রাজনৈতিকভাবে সক্রিয় কারা কোথায় আছেন, কোন সংসদীয় আসনে তাদের কত ভোটার আছে, এই তালিকাটা প্রথমেই তারা করে ফেলে এবং করে ফেলবার পর ভোটারদেরকে অন্য আসন থেকে স্থানান্তরিত করে নিয়ে এলে তারা প্রকৃত অর্থেই জয়ের একটা সুস্পষ্ট সম্ভাবনা তৈরি করতে পারবে। মানে একটা সাধারণ অঙ্ক করেছে জামায়াতে ইসলামী এবং সেই অঙ্কে তারা যখন ওই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলাপ শুরু করেছে, যখন তারা নিজামে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ সহ তাদের সমমনা দলগুলোকে জড়ো করেছে, তখন তারা তাদেরকেও সেই ভোটার সংখ্যা ওই সব আসনে যোগ করতে বলেছে। এবং এখন যখন আসন বন্টন হচ্ছে, তখন জামায়াতে ইসলামী কোন আসনে আসলে কোন দল একটা সাবস্ট্যান্সিয়াল নাম্বার বা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নাম্বার দিতে পেরেছে, তার ভিত্তিতে আসন সমঝোতায় আসতে বলছে এবং বলছে সেটাই ন্যায্য ভাগাভাগি হবে। এবং এই অঙ্কটা এমন করে করেছে জামায়াতে ইসলামী যে যারা সেই সমঝোতায় যোগ দিচ্ছে তারা দেখছে যে জামায়াতে ইসলামীর এই অঙ্কের ফলে সুস্পষ্ট জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী কি শুধু ভোটার স্থানান্তর করে, মানে ঢাকার 20টি আসনে, এবং গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে এসেছে, যেটা কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থা সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গেও এরই মধ্যে শেয়ার করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যে শুধু জামায়াতের আমিরের ঢাকা 15 আসনে কিংবা মামুনুল হকের ঢাকা 13 আসনে লক্ষাধিক করে নতুন ভোটার যুক্ত করার চেষ্টা হচ্ছে বা লক্ষাধিক ভোটারকে চিহ্নিত করা হয়েছে। সেটাই নয়, সারা দেশে আরো 162টি অন্তত জাতীয় সংসদের আসনে নতুন ভোটার যুক্ত হওয়ার ট্রেন্ড বা একটা ধারা পরিলক্ষিত হয়েছে এবং সেই ধারাকে মাথায় রেখে এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলিয়ে এই ধারণায় পৌঁছানোর কারণ আছে যে এটা জামায়াতে ইসলামী তাদের দলীয়ভাবে সুসংগঠিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। জামায়াতে ইসলামী তো বলে কয়ে, মানে একেবারে সংবাদ মাধ্যমে খবর এসেছে যে প্রত্যেকটি ভোট
কেন্দ্রে যে দলীয় পোলিং এজেন্ট থাকে, যারা কিনা লক্ষ্য রাখে দলের পক্ষে যে অন্য দল কোনো প্রভাব বিস্তার করছে কিনা ভোটারদের ওপর, নিজ দলের ভোটাররা আসলে একটা নিঃসংকোচ পরিবেশে ভয়হীনভাবে ভোট দিতে পারছেন কিনা, ভোটটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা, এই পুরো ব্যাপারটা ভোট কেন্দ্রে যারা খেয়াল রাখেন, জামায়াতে ইসলামী অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারা বাংলাদেশে পোলিং এজেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। তার মানে জামায়াতে ইসলামীর প্রতিটি ভোট কেন্দ্রে সারা বাংলাদেশে তাদের একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত রাজনৈতিক কর্মী উপস্থিত থাকা তারা নিশ্চিত করেছে। এর পাশাপাশি জামায়াতে ইসলামী গোয়েন্দা তথ্য বলছে এরই মধ্যে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি পর্যায়ে অন্তত 60 থেকে 65% নিশ্চিতভাবে জামায়াতপন্থী কর্মকর্তাদের নিয়োগ, কৌশলগত নিয়োগ নিশ্চিত করেছে এবং এখন তারা কাজ করছে সশস্ত্র বাহিনীর যেসব সদস্যরা সারা বাংলাদেশে ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে তাদের মধ্যে জামায়াতপন্থী বা তাদের রাজনীতির দিকে ঘেঁষা ব্যক্তিদের চিহ্নিত করার ক্ষেত্রে। এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এরই মধ্যে কিন্তু ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দাবি করা হয়েছে। তারা বলেছে যে এখন যা নিয়ম আছে তাতে প্রিজাইডিং অফিসারের অনুমোদন ছাড়া সশস্ত্র বাহিনী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে গিয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা চায় আইন শৃঙ্খলা রক্ষা করতে এমন বিচারিক ক্ষমতা যার মাধ্যমে তারা সকলে অবাধে, মানে যেই ভোট কেন্দ্রে সশস্ত্র বাহিনীর যেই সদস্য ডিউটি দেবেন তারা অবাধে যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন। অনেক সূত্র বলছে যে এটাও জামায়াতে ইসলামীর তরফে যেসব দাবি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করার ব্যবস্থা করা হচ্ছে, এই সশস্ত্র বাহিনীর অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণের বিষয়টিও জামায়াতে ইসলামীর একটা অগ্রাধিকারের মধ্যে আছে। কিভাবে একরকম নীরবে জামায়াতে ইসলামী এই বিপুল পরিমাণ লাখ লাখ ভোটার স্থানান্তরের ঘটনা ঘটানোর কাজটি সারা বাংলাদেশ জুড়ে করছে। দেখেন, গত কয়েক মাসে নিশ্চয়ই আপনাদের কানেও এসেছে যে অনেকেই বলছিলেন যে ঢাকা শহর সহ বাংলাদেশের সকল শহরেই একটা মানে জনসংখ্যার এক রকমের স্ফুরণ হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যেহেতু কেউ এলাকায় থাকতে পারছেন না, তাদের একটা বিশাল সংখ্যক বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছেন। কাজেই নতুন জনসংখ্যা বাংলাদেশের বিভিন্ন শহর, ছোট শহর, বড় শহরে যে বা বিভিন্ন অঞ্চলে যে দেখা যাচ্ছিল, সেটার এমন একটা ব্যাখ্যা বেরিয়ে এলেও যে আওয়ামী লীগের লোকজন স্থানান্তরের ফল, সেটা এখন বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামীর একটা দলীয় সিদ্ধান্ত এর পেছনে কাজ করেছে এবং জামায়াতে ইসলামী এক্ষেত্রে এনআইডি, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সরকারের যেসব কর্মকর্তারা কাজ করেন সেসব কর্মকর্তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় সেখানেও তারা চিহ্নিত করেছে যে কারা জামায়াতপন্থী, কারা তাদের রাজনীতি ঘেঁষা, সেই চিহ্নিত কর্মকর্তাদের সহায়তাতেই এক রকমের বিনা অসুবিধায় বিপুল পরিমাণ ভোটার তাদের নাম অন্য এলাকায় স্থানান্তরের সুযোগ পেয়েছেন। জামায়াতের পরিকল্পনার কৌশল এবং তাদের দলীয় জনশক্তিকে তারা যেভাবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে, বিশেষ করে ভোটার সংখ্যায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে যে ধরনের নির্বাচনী বিজয় নিশ্চিত করবার কাজ জামায়াতে ইসলামী করেছে গত কয়েক মাসে, তাতে ডাক্তার শফিকুর রহমানের দল জামায়াতে ইসলামীর নির্বাচনে 200 আসনে বিজয় একরকম নিশ্চিত বলে এখনো জামায়াতে ইসলামীর ভেতরে ব্যাপক আস্থা কাজ করছে। তাদের মূল লক্ষ্য শুধুমাত্র ইসলামী দলগুলোর ভোটকে এক জায়গায় আনা তাই নয়, তাদের লক্ষ্য বিএনপি সহ তার জোটের আসন সংখ্যা 100-র নিচে নামিয়ে আনা এবং তাহলেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার মাধ্যমে জামায়াতে ইসলামী সহ তার সমমনা দলগুলো এমন একটা সরকার গঠন করতে পারবে যে সরকার, নাহিদ ইসলাম যেমন বলছেন, বিচার সংস্কার তো বটেই, একটা নতুন সংবিধানও বাংলাদেশে প্রণয়নের অধিকার রাখবে। ইউনূসের পাহারাদার চলে যাচ্ছে, নির্বাচন কি হবে? ইউনূসের পাহারাদার কাকে বলছি? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার ও দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে ফরমাল আলাপ, সেই আলাপ হয়েছে। মূলত এটি হচ্ছে বিদায়ী সাক্ষাৎ। আগামী কয়েকদিনের মধ্যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চলে যাবেন এবং একজন নয়া রাষ্ট্রদূত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মনোনয়ন দিয়েছে এবং তার সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়ে গেছে। ব্রেন ক্রিস্টেনসেন, যিনি মার্কিন সিনেটেও অনুমোদন পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নিয়োগ করা হয় পৃথিবীতে কোনো দেশে, সেটি সিনেট থেকে অনুমোদন হতে হয়। কদিন আগে সিনেটেও অনুমোদন হয়ে গেছে ব্রেন ক্রিস্টেনসেনের নিয়োগটি। তিনি আগামী কয়েকদিনের মধ্যে, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আগামী 2-4 দিনের মধ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং তার পরিবর্তে নয়া রাষ্ট্রদূত খুব বেশি হলে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে বাংলাদেশে এসে যোগদান করবেন। আমি ট্রেসি জ্যাকবসনকে বলছি, ট্রেসি জ্যাকবসন ইউনূসের পাহারাদার। এমন খবরও আসলে আমরা পেয়েছি বিভিন্ন সময়ে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের এই 1 বছর কালে দায়িত্ব পালনকালে গত জানুয়ারিতে তিনি বাংলাদেশের দায়িত্বে এসছেন যে কখনো কখনো এমন খবর পাওয়া গেছে যে মার্কিন দূতাবাস থেকে ইউনূস সরকার পরিচালিত হচ্ছে। গণমাধ্যমে এসছে, বিদেশি গণমাধ্যমে, বাংলাদেশি গণমাধ্যমে এগুলো অনেক কিছু আসে না, কিন্তু বিদেশি গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম, যার কারণে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে আমরা বললাম যে পাহারাদার। এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এমন একটি চরিত্র, পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন, করে মার্কিন স্বার্থ হাসিল করেছেন। আজকে ঠিক বাংলাদেশ একটি সংঘাতময় জায়গা, এই সংঘাতময় জায়গায় ট্রেসি অ্যান্ড জ্যাকবসন দায়িত্ব পালন করে গেলেন। এখন মার্কিন স্বার্থ কতটুকু পূর্ণ করলেন এগুলো এখনো অপ্রকাশিত, কারণ ইউনূস সরকার অনেক নন ডিসক্লোজার কাজকর্ম করেছে, যেগুলো জনগণের মাঝে তো প্রকাশিত হওয়ার তো প্রশ্নই আসে না, গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এখন নয়া রাষ্ট্রদূত যিনি আসছেন তিনি ইতিমধ্যে এর আগে বাংলাদেশে কয়েক বছর আগেও কাজ করে গেছেন, যার কারণে বাংলাদেশ তার কাছে অনেকটা পাঠ করা। এখন দেখার বিষয় নয়া রাষ্ট্রদূত এসে কি করেন। অন্যদিকে আজকে আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হবার কথা রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে একটা বড় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ 29শে ডিসেম্বর। এর আগে আপনারা 12টা নির্বাচন দেখেছেন বাংলাদেশে। আজকে বা মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে যে উৎসবমুখর পরিবেশ থাকে, আজকে কি সেই উৎসব কোনো জায়গায় আমরা দেখেছি? দেখিনি। এই দেখিনি বিধায় আসলে নির্বাচনটা হবে কিনা সংশয়, সন্দেহ দানা বাঁধছে। আমি অনেক বক্তব্যে, অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে, কিন্তু দিন যত ঘনাচ্ছে তত নির্বাচন হবে কিনা সন্দেহ, সংশয় বাড়ছে। কিন্তু এই যে দেখুন, এই যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র, যে ছেলেটি ওসমান হাদি, একটা আওয়াজ উঠেছে ইতিমধ্যে, যে আওয়াজটা এমন যে ওসমান হাদির বিচারের আগে ভোট হতে পারবে না, এমন আওয়াজ উঠেছে। এবং এই আওয়াজের প্রেক্ষিতে এই ইনকিলাব মঞ্চ গত শুক্রবার থেকে শাহবাগে অবস্থান নিয়েছে। এই ইনকিলাব মঞ্চটা কি আসলে? এই ইনকিলাব মঞ্চটার জন্ম কবে? আপনারা খুব পেছনের স্মৃতি থেকে মনে করতে পারবেন না ইনকিলাব মঞ্চ নামে বাংলাদেশে কোনো একটা সংগঠন আছে। মাত্র 1 বছর, গত 1 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন 1.5 বছর হয়েছে, প্রায় 17 মাস হচ্ছে, 17 মাস শেষ হতে যাচ্ছে। এই ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ সরকার পতনেরও আরো কয়েক মাস পরে। আমরা প্রথম এই যে বঙ্গভবন ঘেরাও টেরাও এই সব সময় কালেই দেখলাম যে ইনকিলাব মঞ্চ নামে কয়েকজন ছেলেপেলের একটি সংগঠন। এই সংগঠনটা আসলে জামাতের সংগঠন। জামাত খুব কৌশলী একটা দল, আমি প্রতারকও বলি এদেরকে।
নিজের ব্যানারে অনেক কিছু করলে ওই দলের উপরে চলে যায় বিধায় তারা নানা রকম ব্যানার, নানা রকম উইন্ডো খুলে এই কর্মকাণ্ডগুলো করে। এই ইনকিলাব মঞ্চ আসলে একটা মব সৃষ্টির একটা কারখানা। ইনকিলাব মঞ্চ নামে মব সৃষ্টি হবে, জামাতের যাতে দোষ না হয়, শিবিরের যাতে দোষ না হয়। এই ইনকিলাব মঞ্চ আসলে গত 1 বছরে এদের কর্মকাণ্ড কি? মানুষকে আতঙ্কিত করা, আতঙ্ক তৈরি করা সমাজে। সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এই বিদায় হওয়ার পর থেকে তার বিচারের দাবি আছে শাহবাগে, খুব জোরালো দাবি। এটি জামাতেরই মঞ্চ এবং শাহবাগ থেকে শুক্রবারের পরে এটি সারা দেশেও বিস্তার লাভ করার চেষ্টা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা দানা বাঁধছে। ইনকিলাব মঞ্চ কি এত বড় সংগঠন হঠাৎ করে সেদিন জন্ম নিয়ে আজকে বিরাট কিছু হয়ে গেছে? এর প্রধান পৃষ্ঠপোষক জামাত, এর অর্থ, এর শক্তি, এর জনবল সবকিছু দেওয়া হচ্ছে জামাতের নেতৃত্বে। কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই ইনকিলাব মঞ্চকে দিয়ে আরেকটা খেলা খেলা হবে, যেটি গত বছর জুলাই আগস্ট নিরপেক্ষ একটা চরিত্র দিয়ে সমন্বয়কদের দ্বারা আওয়ামী লীগ সরকারকে ফেলিয়ে দেওয়া হলো। ঠিক তেমনি রাজনৈতিক অন্দরমহলের খবর হচ্ছে যে এই ইনকিলাব মঞ্চকে দিয়ে একটা নয়া নাটক সাজানো হচ্ছে। যখন জামাত জোট দেখবে যে নির্বাচন পরিস্থিতি অনুকূলে নয়, তাদের অনুকূলে নয়, তখন এই ইনকিলাব মঞ্চটাকে জারি রাখা এবং ইনকিলাব মঞ্চ একটা নিরপেক্ষ চরিত্র, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে, ধোঁয়া দিয়ে, চোখে ধুলো দিয়ে এই ইনকিলাব মঞ্চ দিয়ে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার একটা প্রচেষ্টা জারি আছে। এদিকে নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে, মনোনয়নপত্র আজকে দাখিল করা হয়ে গেছে। অন্যদিকে আর একটা উইন্ডো খোলা রয়েছে, যার দরুন নির্বাচন আদৌ হবে কিনা, নাকি দেশ এক দীর্ঘস্থায়ী গন্ডগোলের মধ্যে ঢুকে যায়। গন্ডগোলটা একটু থেমে আছে। কয়েকদিন আগে ওই যে ওসমান হাদির মৃত্যুর পরবর্তী সময়ে খুব বড় ধরনের কিছু স্থাপনায় আঘাত করা হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী এসব জায়গায় হামলা করার ফলে সব মানুষ ক্ষুব্ধ হয়েছে। জামাতকে আপনি খানিকটা নীরব দেখছেন না? নীরবতার পরেই কিন্তু ঝড় আসে। জামাত এই উইন্ডোগুলোকে দিয়ে একটা বড় ধরনের ঝড় তৈরি করবে বলে মনে হচ্ছে। এই জন্য আমি অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে, কিন্তু আদৌ নির্বাচনটা হবে কিনা সে ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ সংশয় আছে। আমাদের দেখতে হবে, আরো 7-10 দিন না গেলে পরিষ্কার বলা যাবে না যে আদৌ নির্বাচনটা আসলে হয়ে যাবে কিনা। এখন ইউনূসের পাহারাদার চলে গেলেন, আর একজন আসবেন রাষ্ট্রদূত, সবকিছু মিলিয়ে নির্বাচন হবে কিনা আমরা সত্যিকার অর্থে একটা সন্দেহ সংশয়ের মধ্যে অবস্থান করছি বাংলাদেশের মানুষ। আমরা দেখতে থাকি কি ঘটছে সামনে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।